আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হোয়াট ইজ ইপিএস, আর্নিং পার শেয়ার। একটা কোম্পানির আর্নিং পার শেয়ার কি সেটি আমরা বোঝার চেষ্টা করব। যারা খুব এলিমেন্টারি লেভেলে জানতে চান তাদের জন্য এই ভিডিওটি। যারা অ্যাডভান্স লেভেলে অলরেডি অনেক কিছু জানেন তাদের এই ভিডিওটা না দেখলে চলবে। এটি বেসিকলি যারা ফাইন্যান্স ফর নন ফাইন্যান্স কোর্সগুলো করেন আমাদের সাথে এবং যারা স্টক মার্কেট সহ আইএফআরএস এর একটা বেসিক ধারণা নিতে চান তাদের জন্যই বানানো। অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো তো আপনারা যারা করেছেন তাদের জন্য এটি খুবই এলিমেন্টারি লেভেল হবে বলে আমি মনে করি। সো আর্নিং পার শেয়ার অ্যাজ পার আইএস 33 এখানে বলা আছে যে আর্নিং পার শেয়ার ইজ ক্যালকুলেটেড অ্যাজ এ কোম্পানিজ প্রফিট ডিভাইডেড বাই দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার অফ ইটস কমন স্টক। মানে কমন শেয়ার, মোট কথা হচ্ছে একটা কোম্পানির টোটাল প্রফিটকে ডিভাইডেড হবে হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং কমন শেয়ার। The resulting numbers serves as an indicator of the company's profitability. আসলে EPS one of the most important indicator who is represent the profitability of the company. In fact, এটি আপনার প্রথম তিনটি ইন্ডিকেটরের ভিতরে একটি। প্রফিটেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমরা যত রেশিও অ্যানালাইসিস করি সেখানেও প্রফিটেবিলিটি ইন্ডেক্সের বেসিসে ইপিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য হায়ার a company's EPS, the more profitable it is considered. এখানে ধারণা করা হয় ইপিএস যত বেশি হবে ততই প্রফিটেবিলিটি বেশি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই সংখ্যায় একটা কোম্পানি প্রফিট করেছে 1 কোটি টাকা, আরো একটা কোম্পানি প্রফিট করেছে 1 কোটি টাকা। এখন কারো যদি আউটস্ট্যান্ডিং শেয়ার যদি 1 কোটি থাকে তাহলে তার পার শেয়ারে ইপিএস 1 টাকা হবে, আর একটা কোম্পানি যদি 50 লাখ টাকা হয় তাহলে 2 টাকা হবে। সো আলটিমেটলি EPS is important, but সঙ্গে সঙ্গে তার টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার কমন শেয়ারও is important also to make the total picture, otherwise it will be misleading. So সেই জন্য আমি বলছি যে আর্নিং পার শেয়ার is one of the most important variable in determining a share market price বের করার জন্য কেন EPS ইম্পর্টেন্ট এটি নিয়ে আমরা ডিসকাস করছি। EPS is also a major component used to calculate the price earning ratio, P ratio বের করার জন্য, স্পেশালি যেগুলো মার্কেটেবল সিকিউরিটি, অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রায় 350-এর উপরে স্ক্রিপ্ট যেটা পাবলিকলি ট্রেড হয় ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সেই ধরনের লিস্টেড কোম্পানিগুলো, লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর প্রাইস আর্নিং রেশিও বের করার জন্য EPS is the most important element. EPS is one about the main indicator used to pick shares. আপনি যখন একটা কোম্পানি কিনবেন কি কিনবেন না কোম্পানির শেয়ার, তখন এটির জন্য যেসব অ্যানালাইসিস করা হয় ইপিএস তাদের ভিতরে প্রথম দিকের একটি। সো একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে শুধুমাত্র ইপিএস কিন্তু আউটস্ট্যান্ডিং শেয়ার দেখলেই হয় না, কারণ আমরা জানি যে সারা বছর কিন্তু হচ্ছে যে শেয়ারের সংখ্যা চেঞ্জ হয় এবং কখনো নতুন শেয়ার ইস্যু করা হয়, কখনো ট্রেজারি স্টক হিসেবে শেয়ার আবার কোম্পানি কিনে ফেলতে পারে, নতুন করে আইপিও, রিপিট আইপিও হতে পারে। সো বিভিন্ন কারণেই সারা বছর ব্যাপী শেয়ারের সংখ্যা ভ্যারি করতে পারে। সেই কারণে ইপিএস, আর্নিং পার শেয়ার ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে নেট প্রফিট মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড। অর্থাৎ যদি কোনো কোম্পানির প্রেফার্ড শেয়ার থাকে, প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডার থাকে, সেই ডিভিডেন্ডটা বাদ দিয়ে নিতে হবে, আর ডিভাইডেড হবে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। সারা বছর অ্যাভারেজে কত ওয়েটেড অ্যাভারেজ শেয়ার ছিল। To calculate a company's EPS, the balance sheet and income statement are used to find the period and number of common share. এই যে কমন শেয়ার বললাম না, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ কমন শেয়ার, এটি আসলে ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে এবং ইনকাম স্টেটমেন্ট থেকে প্রফিট নিয়ে করা হয়। ডিভিডেন্ডস পেইড অন প্রেফার্ড স্টক, এটিও কিন্তু আমরা আপনার পাবো আমাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। ইফ এনি, যদি ডিভিডেন্ড থাকে যদি প্রেফার্ড স্টকে, অর্থাৎ অনেক কোম্পানির প্রেফার্ড স্টক থাকে না। বাংলাদেশের স্টক মার্কেটের লিস্টেড কোম্পানিগুলোর ভিতর খুবই কম হচ্ছে প্রেফার্ড স্টক আছে। প্রেফার্ড স্টক না থাকলে আসলে এই বিয়োগটা করার প্রয়োজন হয় না, তখন সিম্পল ফর্মুলা নেট প্রফিট বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, তখন আর এই প্রেফার্ড ডিভিডেন্ডটা বাদ দিতে হয় না। It is more accurate to use a weighted average number of common share over the reporting term because the number of share can be changed over time. এই যে weighted average number of share নিয়েছি কারণ একটা রিপোর্টিং পিরিয়ডের ভিতরে শেয়ারের সংখ্যা চেঞ্জ হতে পারে। যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আসলে এই ক্যালকুলেশন প্রয়োজন হয় না, তখন আউটস্ট্যান্ডিং কমন স্টক বা কমন শেয়ার দিয়ে ভাগ করলেই হবে।
এরপরে আমরা একটা সিম্পল ক্যালকুলেশন, একটা কোম্পানির যদি প্রফিট থাকে হচ্ছে টোটাল 1,20,00,000, তার ভিতর 1,20,00,000 টাকা, আর যদি 20 লাখ টাকা প্রেফার্ড ডিভিডেন্ড হয় তাহলে এটা বাদ দিয়ে ডিভাইডেড হবে হচ্ছে তার যদি নাম্বার অফ শেয়ার 50 লাখ থাকে, তাহলে আমরা বুঝতে পারি তার বেসিক যে ইপিএস, যেটাকে বেসিক ইপিএস বলা হয়, এটি হচ্ছে 2 টাকা পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ার প্রতি বেসিক ইপিএস 2 টাকা। তো বেসিক যখন বলছি, ডেফিনেটলি বেসিক ছাড়া নিশ্চয়ই আরো কিছু আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটিকে বলা হয় ডাইলুটেড ইপিএস। হোয়াট ইজ ডাইলুটেড ইপিএস, সেই জিনিসটাই বলছি। ডাইলুটেড ইপিএস পার শেয়ার, মানে ডিলুটেড ইপিএস পার শেয়ার ক্যালকুলেটস এ কোম্পানিজ আর্নিং পার শেয়ার ইফ অল কনভার্টেবল সিকিউরিটিজ ওয়ার কনভার্টেড। আমি ধরে নিচ্ছি এখানে একটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ক্লিয়ার করছি, একটা কোম্পানির কমন স্টক বা কমন শেয়ার হোল্ডার যে আউটস্ট্যান্ডিং সংখ্যা থাকে, এর সঙ্গে আরো কিছু ঘটনা ঘটতে পারে। আমরা জানি যে বিভিন্ন কোম্পানি, সারা পৃথিবীতে এটা জনপ্রিয়, বাংলাদেশে কম, তারপরেও বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বন্ড অথবা ডিবেঞ্চার, এগুলোকে একটা কনভার্টেবল ফিচার থাকে, অপশন থাকে, যে আপনি আজকে বন্ড কিনেন, 3 বছর পরে এই বন্ডটাকে আপনি শেয়ারে কমন স্টকে কনভার্ট করতে পারবেন। আজকে আপনি ডিবেঞ্চার কিনেন, 3 বছর পরে আপনি এটাকে কমন স্টকে ট্রান্সফার করতে পারবেন। প্রেফার্ড স্টক নেন, 5 বছর পরে প্রেফার্ড স্টকে কমন স্টকে কনভার্ট করতে পারবেন। সো ডাইলুটেড ইপিএস ইজ ওয়ান কাইন্ড অফ কনজারভেটিভ ইপিএস, অর্থাৎ কমন স্টক যারা এখন তো আছে, ফিউচারে যারা কমন স্টকে কনভার্টেড হতে পারে, তাদের সংখ্যা দিয়েও যে একটা হাইপোথেসিস হিসাব করা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে ডাইলুটেড ইপিএস। ডাইলুটেড সিকিউরিটিজ আর নট কমন স্টক। ডাইলুটেড সিকিউরিটিজ কমন স্টক না, বাট ইনস্টেড সিকিউরিটিজ দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু কমন স্টক। অর্থাৎ যেসব আমরা জানি যে কমন স্টক এর বাইরে যে প্রেফার্ড স্টক, বন্ড, ডিবেঞ্চার থাকে, তারা কিন্তু সবই কিন্তু কমন স্টক হিসেবে কনসিডার করা হয় না, বাট তাদের যদি কনভার্ট করার অপশন থাকে, তাহলেই মাত্র আমরা এটাকে ডাইলুটেড সিকিউরিটির ক্ষেত্রে এটা ধরে নিব। আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো, কনভার্টিং দিস সিকিউরিটিজ ডিক্রিজ ইপিএস। স্বাভাবিকভাবেই আপনার কমন স্টক যারা এখন শেয়ার হোল্ডিং আউটস্ট্যান্ডিং রয়েছে, তার বাইরে যদি ডাইলুটেড সংখ্যাটাও নেই বা ভবিষ্যতে যেটা হতে পারে, তাহলে ইপিএস কমে যাবে। দাস ডাইলুটেড ইপিএস ট্রেন্ডস টু অলওয়েজ বি লোয়ার দ্যান নর্মাল ইপিএস। বেসিক ইপিএস এর থেকে ডাইলুটেড ইপিএস কম হবে, এটাই স্বাভাবিক। Diluted EPS is considered a conservative metric because it indicates a worst case scenario in terms of EPS. আমরা যে নরমাল ইপিএস নেই, সেই ইপিএস এর থেকে ডাইলুটেড ইপিএস নরমালি কমই হবে, বিকজ এখানে কিছু সামনে কনভার্ট হতে পারে, এরকম কনভার্টেবল সিকিউরিটিজ গুলোকে কনভার্ট করে কমন স্টক হিসেবে ধরে নিয়ে ক্যালকুলেশন করা হয়। স্বাভাবিকভাবেই ডাইলুটেড ইপিএস উইল বি লেস দ্যান দ্য বেসিক ইপিএস। তো ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা খুব সহজ, আগের মতোই নেট প্রফিট বা নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড, যদি প্রেফার্ড ডিভিডেন্ড থাকে, আর নিচে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, কারেন্ট যেটা আউটস্ট্যান্ডিং আছে, আর একটা হচ্ছে সিডিএস, অর্থাৎ কনভার্সন অফ ডাইলুটেড সিকিউরিটিজ। আমি যেটা বললাম, ডিবেঞ্চার হতে পারে, বন্ড হইতে পারে, প্রেফার্ড স্টক হইতে পারে, এটি যদি কমন স্টকে কনভার্ট করার কোনো প্রবাবিলিটি থাকে, সেটাকে কনসিডার করে এই ভাগ দিয়ে ক্যালকুলেশনটা করতে হয়। এক্সাম্পলটা দেখলে হবে, আগের এক্সাম্পলের মতো 1,20,00,000 টাকা প্রফিট রয়েছে, আর 20 লাখ টাকা হচ্ছে আপনার প্রেফার্ড ডিভিডেন্ড, তো এটা লেস করলাম। আর নিচে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার 50 লাখ ছিল, সঙ্গে আবার কনভার্টেবল সিকিউরিটিজ গুলোকে কনসিডার করে সেখান থেকে আরো 10 লাখ শেয়ার পাওয়া গেল। সো যেখানে উপরে 1 কোটি টাকা, মানে 1,20,00,000 মাইনাস 20 লাখ, মানে 1 কোটি ডিভাইডেড বাই হচ্ছে নিচে 50,000 যোগ 10,000, 60,000, তাহলে 1 কোটি ডিভাইডেড বাই 60,000 করলে যেটা আসে 1.67। সো বেসিক ইপিএস ছিল 2 টাকা, আর ডাইলুটেড ইপিএস আসলো 1.67 টাকা। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে বেসিক ইপিএস এন্ড ডাইলুটেড ইপিএস।